দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের এই বিশেষ এক্সপ্লেনার সেশনে অনেক অনেক স্বাগত। আমি জানি সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট, আর পরীক্ষার রুটিনটা হাতে পাওয়ার পর থেকেই ইংরেজি সিলেবাসের ওই জন মেসফিল্ডের সি ফিভার কবিতাটা নিয়ে মনে একটা চাপা ভয় কাজ করছে, তাই না? ভাবছো এত রূপক, এত গভীর অর্থ কিভাবে সব মনে থাকবে? একেবারেই চিন্তা করবে না, একটু রিল্যাক্স করো। আজ আমরা একসাথেই এই ভয়টাকে একেবারে সমূলে উৎপাটন করব। আজকের এই সেশনে আমরা শুধু যে কবিতার লাইন ধরে আক্ষরিক অর্থ বুঝব তা কিন্তু নয়, আমরা কবির মনের গভীরে প্রবেশ করব, তার আবেগটাকে অনুভব করব। আর সবচেয়ে বড় কথা, একদম শেষে আমি তোমাদের জন্য এমন কিছু নিশ্চিত এবং বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী পরীক্ষায় তোমাদের ব্যাপকভাবে সাহায্য করবে। কাজেই খাতা কলম নিয়ে একদম প্রস্তুত হয়ে যাও আর পুরো মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটা শোনো। কথা দিচ্ছি, আজকের পর সি ফিভার নিয়ে আর কোনো সংশয় থাকবে না। কবিতাটা শুরু করার আগে আমাদের প্রথম কাজ হলো এর শিরোনাম বা টাইটেলটাকে খুব ভালোভাবে বোঝা। এই শিরোনামের মধ্যেই কিন্তু পুরো কবিতার আত্মা লুকিয়ে আছে। সি ফিভার শব্দটার দিকে একটু খেয়াল করো। এখানে দুটো শব্দ আছে, সি মানে সমুদ্র আর ফিভার মানে জ্বর। এখন প্রশ্ন হলো, সমুদ্রের আবার জ্বর হয় নাকি? নাকি কবির এমন জ্বর হয়েছে যার জন্য তাকে ডাক্তার দেখিয়ে প্যারাসিটামল খেতে হবে? না, বিষয়টা মোটেও তা নয়। এখানে ফিভার শব্দটাকে একটি চমৎকার মেটাফোর বা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জ্বর কোনো শারীরিক অসুস্থতা নয়, এটি হলো মনের এক গভীর, তীব্র এবং অপ্রতিরোধ্য নেশা। যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মনের ভেতর এমনভাবে বসে যায় যে আমরা আর কিছু ভাবতেই পারি না, তখন সেটা একটা জ্বরের মতো কাজ করে। জন মেসফিল্ডের মনেও ঠিক এমন একটা জ্বর তৈরি হয়েছে, সমুদ্রে যাওয়ার জ্বর, ভবঘুরে জীবনের জ্বর। এই শিরোনামটি আমাদের প্রথমেই বুঝিয়ে দেয় যে এই কবিতায় আমরা একজন মানুষের অদম্য ভ্রমণ তৃষ্ণা এবং সমুদ্রের প্রতি তার এক পাগলামির মাত্রায় ভালোবাসার গল্প পড়তে যাচ্ছি। আচ্ছা, চলুন চট করে দেখিনি আজকের এই ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি। প্রথমেই আমরা জানব কবিতার মূল বিষয়বস্তু বা কোর থিম। এরপর আমরা কবিতার ৩টে স্তবক বা স্ট্যান্জাকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব। প্রথম স্তবকের আহ্বান, দ্বিতীয় স্তবকের বন্যজোয়ার এবং তৃতীয় স্তবকের জিপসি জীবন। আর সবশেষে থাকছে আমাদের মাস্টার স্ট্রোক, আগামী পরীক্ষার জন্য 100% কমন কিছু সাজেস্টিভ প্রশ্নোত্তর। ১ নম্বর সেকশন, মূল বিষয়বস্তু। কবিতার একেবারে ভেতরে ঢোকার আগে জন ম্যাসফিল্ড ঠিক কোন মানসিক অবস্থা থেকে কবিতাটা লিখেছেন তার একটা পরিষ্কার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে নেওয়া দরকার। এই পুরো কবিতার আড়ালে একটা মাত্র মূল সুর কাজ করছে, আর তা হল অদম্য ভ্রমণ তৃষ্ণা বা ওয়ান্ডারলাস্ট। কবি যেন আধুনিক শহরের এই চার দেয়ালের বন্দি জীবন, এই একঘেয়ে রুটিনমাফিক জীবনে হাঁপিয়ে উঠেছেন। তিনি মুক্তি চাইছেন। কোথায় সেই মুক্তি? সেই মুক্তি লুকিয়ে আছে বিশাল উন্মুক্ত সমুদ্রের বুকে। প্রকৃতি তাকে এমনভাবে ডাকছে যে সেই ডাক অগ্রাহ্য করার কোনো ক্ষমতাই তার নেই। তিনি চান একটা ভবঘুরে জীবন, যেখানে কোনো নিয়ম নেই, বাধা নেই, শুধুই অসীম স্বাধীনতা। এই যে স্বাধীনতার প্রতি, সমুদ্রের প্রতি একটা অপ্রতিরোধ্য ভালোবাসা, এটাই হলো সি ফিভার কবিতার মূল কথা। যখনই তোমরা এই কবিতাটা পড়বে, মনের মধ্যে এই ছবিটা ভাসিয়ে তুলবে যে একজন মানুষ সমুদ্রের তীরে দাঁড়িয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আর তার মনটা ছটফট করছে ওই দিগন্তে হারিয়ে যাওয়ার জন্য। চলুন এবার সরাসরি কবিতার প্রথম স্তবকে প্রবেশ করা যাক। এখান থেকেই আমাদের মূল যাত্রা শুরু হচ্ছে। প্রথম স্তবকে কবি এক শান্ত কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর সমুদ্রযাত্রার ছবি এঁকেছেন। কবিতার শুরুটাই হচ্ছে একটা অসাধারণ শক্তিশালী লাইন দিয়ে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ দুটো হল মাস্ট এবং অ্যাগেন। কবি বলছেন না যে আই ওয়ান্ট টু গো বা আমি যেতে চাই, তিনি বলছেন আই মাস্ট গো, আমাকে যেতেই হবে। এটা তার জন্য নিছক কোনো ইচ্ছা বা শখ নয়, এটা একটা পরম প্রয়োজনীয়তা, তার আত্মার খোরাক। আর অ্যাগেন শব্দটা প্রমাণ করে যে তিনি আগেও সমুদ্রে গেছেন, তিনি এই স্বাদ জানেন এবং সেই পুরনো নেশাটাই তাকে আবার নতুন করে ডাকছে। তিনি কোথায় যেতে চান? সেই একাকী নির্জন সমুদ্র আর মাথার উপরের বিশাল আকাশের নিচে। ওই নির্জনতাটাই তার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত। এখন খুব মন দিয়ে এই অংশটা লক্ষ্য করো। সমুদ্রে যাওয়ার জন্য তো অনেক কিছুই লাগতে পারে, কিন্তু কবি খুব নির্দিষ্ট কিছু জিনিস চাইছেন। তার খুব বিলাসবহুল কোনো ক্রুজ শিপ বা আধুনিক নেভিগেশন সিস্টেম চায় না।
তার চাওয়াগুলো একেবারেই সাধারণ, আদিম এবং প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। তিনি চাইছেন একটি টল শেপ, অর্থাৎ একটা মজবুত, বড় পালতোলা জাহাজ যা সমুদ্রের বড় বড় ঢেউয়ের মোকাবেলা করতে পারবে। আর চাইছেন আ স্টার টু স্টিও বাই, দিক নির্ণয়ের জন্য আকাশের বুকে একটি স্থির ধ্রুবতারা। ভেবে দেখো, আগেকার দিনে নাবিকরা তো আকাশের তারা দেখেই জাহাজের দিক ঠিক করতেন। কবিও সেই প্রাচীন রোমান্সটা অনুভব করতে চাইছেন। এর পাশাপাশি কবি শুধু চোখ দিয়ে দেখতে চাইছেন না, তিনি তার অন্যান্য ইন্দ্রিয়গুলো দিয়েও সমুদ্রকে অনুভব করতে চাইছেন। তিনি অনুভব করতে চান দ্য হুইলস কিক। যখন বড় ঢেউ এসে জাহাজে ধাক্কা মারে, তখন স্টিয়ারিং হুইলটা নাবিকের হাতে যে সজোরে একটা ঝাঁকুনি দেয়, সেটাকেই বলা হচ্ছে হুইলস কিক। এই শারীরিক স্পর্শটা তিনি পেতে চান। তিনি শুনতে চান দ্য উইন্ড সং, বা বাতাসের প্রবল বেগে বয়ে চলার শোঁ শোঁ শব্দ, যাকে তার মনে হচ্ছে একটা বুনো গান। তিনি দেখতে চান তীব্র বাতাসে জাহাজের হোয়াইট সেল বা সাদা পালের কাঁপুনি। আর পরিশেষে তিনি চাইছেন ভোরবেলাটা যেন একটি গ্রে মিস্ট বা ধূসর কুয়াশায় ঢাকা থাকে। এই ধূসর কুয়াশা আসলে একটা রহস্যময়তা এবং নতুন এক অজানার পথে যাত্রার শুরুর প্রতীক। এই প্রতিটি পয়েন্ট খাতায় নোট করে নাও, কারণ পরীক্ষায় এগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। প্রথম স্তবকের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ থেকে এবার আমরা প্রবেশ করছি দ্বিতীয় স্তবকে, আর এখানে আসতেই কবিতার মেজাজ বা টোন একদম বদলে যাচ্ছে। শান্ত আহ্বানের জায়গায় এবার তৈরি হচ্ছে এক বন্য এবং তীব্র তাগিদ। কবি আবারও সেই একই লাইন দিয়ে শুরু করছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। কিন্তু এবার কারণটা একটু ভিন্ন। এবার তিনি বলছেন, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। রানিং টাইড মানে হল বহমান জোয়ার বা তীব্র গতিতে ধেয়ে আসা সমুদ্রের জন। এই জোয়ারের ডাক এতটাই বন্য, এতটাই স্পষ্ট যে মানুষের পক্ষে একে অস্বীকার করার কোনো উপায়ই নেই। প্রকৃতির এই বিশাল আদিম শক্তির সামনে আমাদের সাধারণ পার্থিব ইচ্ছেগুলো একেবারে তুচ্ছ হয়ে যায়। জোয়ারের এই টান যেন কবির আত্মার ভেতরের টান। এই স্তবকে কবি যে দৃশ্যপটটা আঁকছেন সেটা কিন্তু প্রথম স্তবকের ওই ধূসর কুয়াশা মাখা ভোরবেলার মতো শান্ত নয়। এটা একটা অশান্ত, বন্য এবং উত্তাল সমুদ্রের ছবি। কবি কামনা করছেন একটা উইন্ডি ডে বা ঝোড়ো দিন। আকাশে ছুটে বেড়াচ্ছে সাদা মেঘের দল। ঝোড়ো বাতাসের দাপটে সমুদ্রের বড় বড় ঢেউ ভেঙে পড়ছে জাহাজের গায়ে, আর তার ফলে ছিটকে আসছে জলের কণা, যাকে তিনি বলছেন ফ্লাং স্প্রে। বাতাসের তোড়ে উঠছে সমুদ্রের ফেনা, অর্থাৎ ব্লোন স্পিউম। আর এই সব কিছুর ওপরে শোনা যাচ্ছে সি-গার্ল পাখিদের তীক্ষ্ণ চিৎকার। একটু ভেবে দেখো, সাধারণ মানুষ তো এমন ঝোড়ো এবং উত্তাল সমুদ্র দেখে ভয় পাবে, তাই না? কিন্তু কবি ভয় পাচ্ছেন না, বরং তিনি এই বন্যতাটাকেই মন থেকে চাইছেন। কারণ এই বন্যতা, এই বিশৃঙ্খলার মধ্যেই লুকিয়ে আছে আসল স্বাধীনতা। প্রকৃতির এই রুদ্ররূপের সাথে লড়াই করেই তিনি জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেতে চাইছেন। এবার আমরা এসে পৌঁছালাম কবিতার তৃতীয় এবং শেষ স্তবকে। এতক্ষণ ধরে কবি যে সমুদ্রযাত্রার কথা বলছিলেন, এই স্তবকে এসে আমরা বুঝতে পারব তার পেছনের আসল দার্শনিক অর্থটা কি। তৃতীয়বারের মতো কবি আবার তার সেই অটল সংকল্পের কথা জানালেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। কিন্তু এবার তিনি কোথায় যেতে চাইছেন? টু দ্য ভেগ্রেন্ট জিপসি লাইফ। এখানে জিপসি বা জিপসি শব্দটার একটা খুব গভীর অর্থ আছে। জিপসিরা হলো এমন একদল মানুষ যাদের কোনো নির্দিষ্ট ঘরবাড়ি নেই, যারা সমাজের কোনো ধরাবাঁধা নিয়মের তোয়াক্কা করে না, যারা একেবারে স্বাধীনভাবে পথে পথে ঘুরে বেড়ায়। কবিও ঠিক আধুনিক সমাজের এই যান্ত্রিকতা, এই নিয়মকানুনের শিকল থেকে মুক্ত হতে চাইছেন। তিনি চাইছেন প্রকৃতির সন্তান হয়ে একটা ছন্নছাড়া স্বাধীন ভবঘুরের জীবন কাটাতে। কিন্তু জিপসিদের এই জীবন কি খুব সহজ? একেবারেই না। এর স্বাধীন জীবনে আরাম আয়েশের কোনো জায়গা নেই। কবি নিজেই স্বীকার করছেন যে সেখানে সমুদ্রের বাতাস হল শান দেওয়া ছুরির মতো তীক্ষ্ণ, উইন্ড শার্প অ্যাজ আ ওয়েটেড নাইফ। এই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস গায়ে ছুরির মতো বিঁধবে। অর্থাৎ সমুদ্রযাত্রার কষ্ট এবং বিপদগুলো তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু এই কষ্টের মাঝেই তিনি আনন্দ খুঁজে পান। এই নির্জন যাত্রায় তিনি চাইছেন একজন হাসিখুশি সহযাত্রী বা লাফিং ফেলো রোভার, যার কাছ থেকে তিনি কোনো একটা মেরি ইয়ার্ন, অর্থাৎ নাবিকদের জীবনের কোনো মজার গল্প বা কল্পকাহিনী শুনতে পারবেন। মানুষের সাথে মানুষের এই যে সাধারণ অকৃত্রিম সম্পর্ক, এটাই তার কাছে অনেক বড় পাওনা।
আর কবিতার একেবারে শেষে কবি একটি চমৎকার রূপক বা মেটাফোর ব্যবহার করেছেন। তিনি বলছেন, যখন এই দীর্ঘ ট্রেক বা ডিউটি শেষ হবে তখন তিনি চাইছেন এক শান্ত ঘুম এবং সুন্দর স্বপ্ন। নাবিকদের পরিভাষায় জাহাজে কাজের পালাকে ট্রেক বলা হয়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে এই ট্রেক আসলে হলো আমাদের মানব জীবন, আর যাত্রা শেষ হওয়া মানে হলো আমাদের জীবনের অবসান বা মৃত্যু। কবি কামনা করছেন তার এই দীর্ঘ, স্বাধীন এবং রোমাঞ্চকর জীবনের শেষে যেন একটা অনন্ত, শান্তিময় ঘুম আসে। মৃত্যুর পর যেন তিনি এক সুন্দর স্বপ্নময় আবেশে বিশ্রাম নিতে পারেন। এতক্ষণ আমরা কবিতার প্রতিটি পরত, প্রতিটি রূপক খুব সাবধানে এবং বিস্তারিতভাবে উন্মোচন করলাম। আশা করি পুরো অর্থটা তোমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এবার সেই বহু প্রতীক্ষিত অংশের পালা, দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা এখন সরাসরি সেই সাজেস্টিভ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এটাই কিন্তু সেই সময় যখন তোমাদের খাতা আর কলমটাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। তোমরা চাইলে স্ক্রিনের এই অংশের স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তবে আমি বলবো খাতায় লিখে নেওয়াটা সবচেয়ে ভালো, কারণ একবার লিখলে পড়াটা মগজে একদম গেঁথে যায়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য এই প্রশ্নগুলো আয়ত্ত করা একদম মাস্ট। চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। এই কবিতা থেকে সাধারণত যে 3টি এমসিকিউ সবচেয়ে বেশি কমন আসে তা হল 1 নম্বর, কবি কোন রঙের পাল চেয়েছেন? এটা আমরা প্রথম স্তবকেই পড়েছি, উত্তর হবে সাদা বা হোয়াইট। 2 নম্বর, সমুদ্রের বাতাসকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তৃতীয় স্তবকের কথা মনে করো, জিপসি জীবনের কষ্ট বোঝাতে কবি বাতাসকে তুলনা করেছেন শান দেওয়া ছুরি বা ওয়েটেড নাইফের সাথে। আর 3 নম্বর প্রশ্ন, কবি কার কাছ থেকে মজার গল্প শুনতে চেয়েছেন? উত্তরটি হল একজন হাসিখুশি সহযাত্রী বা লাফিং ফেলো রোভারের কাছ থেকে। এই 3টি পয়েন্ট খুব ভালো করে আন্ডারলাইন করে রাখো। এবার আসি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বা এসএকিউতে। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই কোনো না কোনো স্কুলে এই প্রশ্নটা আসে। প্রথম স্তবকে কবি কি চেয়েছেন, অর্থাৎ হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর ইন দ্য ফার্স্ট স্ট্যান্সা? একটু চোখ বন্ধ করে প্রথম স্তবকের ওই পয়েন্টগুলো মনে করার চেষ্টা করো তো। এই প্রশ্নের উত্তর লেখার সময় পরীক্ষকরা তোমাদের খাতার দিকে তাকিয়ে নির্দিষ্ট কিছু শব্দ বা কিওয়ার্ড খুঁজবেন। সেই মূল বিষয়গুলো অবশ্যই তোমাদের উত্তরে থাকতে হবে। সেগুলো হল, কবি চেয়েছেন একটি বড় জাহাজ এবং দিক নির্ণয়ের জন্য একটি তারা, আ টল শিপ অ্যান্ড আ স্টিয়ারিং স্টার। তিনি অনুভব করতে চেয়েছেন জাহাজের স্টিয়ারিংয়ের ঝাঁকুনি, দ্য হুইলস কিক, এবং বাতাসের গান, উইন্ড সং। তিনি দেখতে চেয়েছেন সাদা পালের কাঁপুনি, দ্য হোয়াইট সেলস শেকিং, এবং ভোরবেলায় সমুদ্রের বুকে এক ধূসর কুয়াশা, আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। বাক্যটা তোমরা তোমাদের মতো করে ইংরেজিতে সাজিয়ে লিখবে, কিন্তু এই নির্দিষ্ট পয়েন্টগুলো যেন মিস না যায়। এই কটা কথা ঠিকঠাক লিখতে পারলেই একদম ছাকা পুরো নম্বর পাবে। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা দেখব সেটা কবিতার মূল দ্বন্দ্ব এবং আবেগটাকে যাচাই করার জন্য একটা চমৎকার প্রশ্ন। কবি কেন সমুদ্রের ডাক উপেক্ষা করতে পারেন না? ওয়াই ক্যানট দ্য পোয়েট ডিনাই দ্য কল অফ দ্য সি? এর উত্তর লুকিয়ে আছে দ্বিতীয় স্তবকে। এর সঠিক উত্তর হল, কবি ডাক উপেক্ষা করতে পারেন না কারণ বহমান জোয়ারের ডাক অত্যন্ত বন্য এবং স্পষ্ট। উত্তরের মধ্যে ইংরেজিতে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার শব্দ দুটি ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক। এই শব্দগুলো হল এখানকার মূল কিওয়ার্ড। এ বন্য ডাকই কবির ভেতরের তীব্র ভ্রমণতৃষ্ণাকে বা ওয়ান্ডারলাস্টকে এমনভাবে জাগিয়ে তোলে যে কোনো যুক্তির বাঁধন দিয়ে তিনি আর নিজেকে আটকে রাখতে পারেন না। প্রকৃতির এই অমোঘ শক্তির কাছে তাকে আত্মসমর্পণ করতেই হয়। এবার আমাদের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নটা পুরো কবিতার থিমটাকে একসঙ্গে বেঁধে দেয়। কবি কী ধরনের জীবন কামনা করেন, বা হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ডিজায়ার? উত্তরটা খুবই সোজা, কিন্তু গুছিয়ে লিখতে হবে। কবি একটি ভবঘুরে বা জিপসি জীবন কামনা করেন। আধুনিক সমাজের ধরাবাঁধা নিয়ম থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে তিনি চান স্বাধীন, রোমাঞ্চে ভরপুর এমন এক জীবন যেখানে সমুদ্রের বাতাস তীক্ষ্ণ ছুরির মতো বয়। এখানে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এবং জিপসি লাইফ, এই দুটো ধারণা বা কনসেপ্ট যেন তোমাদের উত্তরে স্পষ্টভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখবে। এটাই এই উত্তরের প্রাণ। আমার বিশ্বাস আজকের এই বিস্তারিত আলোচনার পর জন ম্যাসফিল্ডের সি ফিভার নিয়ে তোমাদের আর কোনো ভয় বা সংশয় নেই।
পুরো কনসেপ্টটা নিশ্চয়ই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তবে শেষ করার আগে একটা কথা বলি, আধুনিক এই যান্ত্রিক আর রুটিনে বাঁধা জীবনে আমাদের সবার ভেতরেই কি একটু হলেও এই সি ফিভার লুকিয়ে নেই? মাঝে মাঝে কি মনে হয় না সব বইপত্র রুটিন ফেলে দিয়ে কোথাও একটা নিরুদ্দেশ হয়ে যায়? এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখো। আগামী দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য এরপর তোমাদের কোন অধ্যায়ের বিশ্লেষণ বা এক্সপ্লেনার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের চাহিদা মতোই পরবর্তী ক্লাসটি সাজানো হবে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের সেশনে।